আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকের আলোচ্য বিষয় সুলতানি যুগ। যেমনটি পূর্বে বলেছি যে আমরা মধ্যযুগ শুরু করেছি এবং মধ্যযুগের তিনটি ভাগ রয়েছে: তুর্কি যুগ, সুলতানি যুগ এবং মোগল যুগ। তুর্কি যুগের আলোচনা আমরা শেষ করেছিলাম এবং আজকে সুলতানি যুগের আলোচনা আমরা শুরু করব। সুলতানি যুগটি যথেষ্ট বড় এবং হয়তো অনেকগুলো লেকচার লেগে যেতে পারে। তো বন্ধুরা, আমরা আজকে সুলতানি যুগের আলোচনা শুরু করছি। সুলতানি যুগ। সুলতানি যুগে যে প্রশ্নগুলো অধিক সংখ্যক বার এসেছে, তার মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক বার যে প্রশ্নটি এসেছে তা হলো মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় কারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। অর্থাৎ মধ্যযুগের যে বাংলা সাহিত্য, এই সাহিত্যকে কারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং এক্ষেত্রে কারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। বন্ধুরা, পূর্বেই আমরা বলেছিলাম যে মধ্যযুগ পুরোটাই আসলে মুসলিম শাসন আমলের অন্তর্ভুক্ত এবং মুসলিম শাসকদের উদারতা এবং তাদের পৃষ্ঠপোষকতায় সমৃদ্ধ হয়েছে। তো প্রশ্নটি আবার বলছি, মধ্যযুগের বাংলা সাহিত্যে কারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন অথবা মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় কারা অগ্রণী ভূমিকা পালন করেছেন? এর উত্তর হলো পাঠান সুলতানগণ। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় কোন শাসক বিখ্যাত হয়ে আছেন? বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় কোন শাসক বিখ্যাত হয়ে আছেন অথবা মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অথবা কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? বন্ধুরা, এই প্রশ্নটি একটু মনোযোগ সহকারে শুনতে হবে। প্রশ্নটি অধিক সংখ্যক বার এসেছে এবং প্রশ্নটি উত্তর করতে গিয়ে অনেক ক্ষেত্রে অনেকেই ভুল করে বসেন। এই প্রশ্নটির উত্তর হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। প্রশ্নটি আমি আবার বলছি, মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় কোন শাসক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অথবা বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় কোন শাসক বিখ্যাত হয়ে আছেন অথবা মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন মুসলিম শাসক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অথবা কোন মুসলিম শাসকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে? এর উত্তর হলো আলাউদ্দিন হোসেন শাহ। এক্ষেত্রে একটু বলতে হয়, মধ্যযুগের যে সুলতানি যুগ, এটি ছিল স্বাধীন সুলতানি যুগ এবং এ সময় পাঠান সুলতানগণ শাহ উপাধি ধারণ করেন এবং খুব স্বাধীনভাবেই বাংলায় রাজত্ব করেন। এবং এই শাসকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ এবং তিনি প্রচুর পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং তার সময়কালে অসংখ্য অনুবাদ গ্রন্থ রচিত হয়েছে। তো আলাউদ্দিন হোসেন শাহ নামটি একটু বিশেষভাবেই মনে রাখতে হবে এবং যখন আপনারা বাংলাদেশ বিষয়াবলী পড়বেন সেক্ষেত্রে আলাউদ্দিন হোসেন শাহ বিষয়ে বিস্তারিত তো জানবেনই। তো মধ্যযুগের সাহিত্য রচনায়, অনুবাদ সাহিত্য রচনায় তিনি বিখ্যাত হয়ে আছেন তার পৃষ্ঠপোষকতার জন্য। কাজে দুটি প্রশ্নের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সময়টা ছিল সুলতানি যুগ, স্বাধীন সুলতানি যুগ এবং পাঠান সুলতানগণ শাহ উপাধি ধারণ করে এই সময় বাংলায় স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠা করেছিলেন। তো পাঠান সুলতানগণ বাংলায় মধ্যযুগে সাহিত্য রচনায় পৃষ্ঠপোষকতা দিয়েছেন এবং এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ। পরবর্তী প্রশ্ন, ইরানের কবি হাফিজের সঙ্গে পত্রালাপ হয়েছিল বাংলার কোন সুলতানের? অথবা ইরানের কবি হাফিজকে বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছিলেন কোন নৃপতি? অথবা ইরানের কবি হাফিজকে বাংলায় আমন্ত্রণ জানিয়েছিলেন কোন সুলতান? এই প্রশ্নটির উত্তর হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ।
অর্থাৎ গিয়াসউদ্দিন আজম শাহ একমাত্র সুলতান যার সঙ্গে ইরানের কবি হাফিজের পত্রালাপ হয়েছিল এবং তিনি তাকে বাংলা ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ কে জানান? বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ কে জানান? এই প্রশ্নটির উত্তরও গিয়াসউদ্দিন আজম শাহ। তাহলে গিয়াসউদ্দিন আজম শাহকে নিয়ে আমরা দুটি প্রশ্ন পেলাম। একটি হলো ইরানের কবি হাফিজকে বাংলায় কে আমন্ত্রণ জানিয়েছিলেন, অথবা ইরানের কবি হাফিজের সঙ্গে বাংলার কোন সুলতানের পত্রালাপ হয়েছিল। আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ কে জানান? তো বন্ধুরা, আশা করি এই প্রশ্নটির উত্তর আপনাদের মনে থাকবে, যে উত্তরটি হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ। পরবর্তী প্রশ্ন, কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? কোন কবি হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় কাব্য রচনা করেন? এর উত্তর হচ্ছে মালাধর বসু। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা বিশেষভাবে একটু মনে রাখতে হবে যে মধ্যযুগের বাংলা সাহিত্য অনেকটা জুড়েই রয়েছে অনুবাদ সাহিত্য, আর এই অনুবাদ সাহিত্যের একটা বিশেষ অংশ জুড়ে রয়েছে মুসলমান কবিগণ। বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে? বাংলা অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে? এর উত্তর হচ্ছে মধ্যযুগ। যেমনটি পূর্বে বলেছি যে মধ্যযুগে অনুবাদ নির্ভর কাব্য অনেক বেশি সংখ্যক হয়েছে। মুসলিম শাসকগণ পৃষ্ঠপোষকতা করেছেন, যে রকম মুসলিম লেখকদের করেছেন ঠিক একইভাবে বা তার থেকেও অনেক বেশি সংখ্যক হারে হিন্দু লেখকদেরকেও পৃষ্ঠপোষকতা করেছেন। তো আমরা বর্তমানে মুসলিম শাসকদের মুসলিম লেখকদের পৃষ্ঠপোষকতা এই অংশটুকুই পড়ছি, পরবর্তীতে আমরা অন্য অংশগুলো পড়ব। তাহলে বাংলায় অনুবাদ কাব্যের সূচনা হয় কোন যুগে? মধ্যযুগে। বাংলায় অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে। পরবর্তী প্রশ্ন, মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলিম কবিদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? আবারও বলছি, মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলিম কবিদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? প্রশ্নটি শুনতে একটু কঠিন মনে হচ্ছে, যে মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলিম কবিদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান। মুসলিম কবিদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। এক্ষেত্রে একটু বলতে হবে যে মুসলিম কবিদের আগে বাংলায় মধ্যযুগে যা লেখা হয়েছে সবই ধর্ম নির্ভর। মুসলিম কবিরা এই প্রথম রোমান্টিক প্রণয় উপাখ্যান লেখা শুরু করেছেন, যদিও অধিকাংশই অনুবাদ নির্ভর। ফার্সি থেকে অনুবাদ করা হয়েছে, মৌলিক গ্রন্থের সংখ্যা একেবারেই কম। পরবর্তী প্রশ্ন, প্রণয় উপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য কি? প্রণয় উপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য কি? এর উত্তর হচ্ছে প্রণয় উপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিক প্রেম। যেমনটি পূর্বে বলেছি যে মুসলিম লেখকরা ফার্সি থেকে হিন্দি থেকে অনুবাদ করেছেন এবং তারাই প্রথম মানবিক প্রেম অর্থাৎ নরনারীর প্রেম নিয়ে লিখেছেন। এর আগ পর্যন্ত যা লেখা ছিল সবই ধর্ম নির্ভর। ওনারাই প্রথম রোমান্টিক প্রণয় উপাখ্যান শুরু করেন। তাহলে রোমান্টিক প্রণয় উপাখ্যানের বৈশিষ্ট্যগুলো কি? বৈশিষ্ট্যটি হচ্ছে মানবিক প্রেম। তাহলে আমরা এই তিনটি প্রশ্নকে যদি আরো একবার পর্যালোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে বাংলায় অনুবাদ কাব্যের সূচনা হয় মধ্যযুগে। মধ্যযুগে বাংলা সাহিত্যে মুসলিম লেখকদের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য অবদান কোনটি? তা হলো রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক প্রণয় উপাখ্যানের প্রধান বৈশিষ্ট্য কি? মানবিক প্রেম। আশা করছি বন্ধুরা এই তিনটি প্রশ্নই আপনাদের মনে থাকবে এবং উত্তরগুলো যেহেতু পারস্পরিক সম্পর্কিত, আশা করছি উত্তরগুলো মনে রাখা সহজ হবে। পরবর্তী প্রশ্ন,
বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি কে? অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম বাঙালি মুসলিম কবি কে? অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মুসলিম কবি কে? অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে মুসলিম কবিগণের মধ্যে প্রাচীনতম কে? এই প্রশ্নটি আরো একভাবে আসে, সেটা হলো বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি কে? অথবা বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম কবি কে? অথবা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি কে? অথবা বাংলা সাহিত্যের মুসলিম কবিগণের মধ্যে প্রাচীনতম কে? বন্ধুরা, এই প্রশ্নটি এত অধিক সংখ্যক বার এসেছে যে বলাই বাহুল্য কতবার এসেছে। তো এই প্রশ্নটি কোনোভাবেই যেন ভুল না হয়, এই জন্য এটাকে একটু বিশেষভাবে মনে রাখতে হবে যে এর উত্তর হলো শাহ মুহাম্মদ সগীর। শাহ মুহাম্মদ সগীর হচ্ছেন বাংলার সাহিত্যের প্রথম মুসলিম কবি। এটা যেভাবেই আসুক প্রশ্নটি, যে বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম মুসলিম কবি অথবা প্রাচীনতম মুসলিম কবি অথবা প্রাচীনতম বাঙালি মুসলিম কবি অথবা প্রথম মুসলিম কবি অথবা মুসলিম কবিদের মধ্যে সর্বপ্রথম কে অথবা মুসলিম কবিদের মধ্যে প্রাচীনতম কে, উত্তরটি হচ্ছে শাহ মুহাম্মদ সগীর। নামটি একটু বিশেষ ধরনের নাম, আশা করি নামটি মনে থাকবে। এবং এই নামের সঙ্গে আরো কয়েকটি প্রশ্ন আছে এবং সেই প্রশ্নগুলিও অনেক বেশি বার এসেছে। এর সঙ্গে আরেকটি প্রশ্ন অনেকেই গুলিয়ে ফেলেন বা বিভ্রান্ত হয়ে যান, সেটি হলো লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হচ্ছেন দৌলত কাজী। দৌলত কাজী কিন্তু আরাকান রাজসভার একজন কবি। আরাকান রাজসভার একজন কবি, আর শাহ মুহাম্মদ সগীর হচ্ছেন প্রথম বাঙালি মুসলিম কবি, এবং এই দুইজনের মধ্যে যথেষ্ট সময়ের পার্থক্য রয়েছে। কাজেই লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে আর প্রথম বাঙালি মুসলিম কবিকে বাংলা সাহিত্যে দুটি প্রশ্ন কিন্তু আলাদা। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা দৌলত কাজী নিয়ে আমরা পরবর্তীতে পড়ব, কিন্তু এই দুটি প্রশ্ন যাতে কোনোভাবেই একসাথে আপনারা মিলিয়ে না ফেলেন এবং বিভ্রান্ত হয়ে না যান, সেজন্য আবারও অনুরোধ রইল যে শাহ মুহাম্মদ সগীর হচ্ছেন প্রথম বাঙালি মুসলিম কবি অথবা প্রাচীনতম বাঙালি মুসলিম কবি অথবা প্রথম মুসলিম কবি অথবা বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলিম কবি অথবা মুসলিম কবিদের মধ্যে সর্বপ্রথম মুসলিম কবি। পরবর্তী প্রশ্ন, রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি কে? যেমনটি পূর্বে বলেছি যে বাংলায় মধ্যযুগে যে সাহিত্য রচনা হয় সেখানে রোমান্টিক প্রণয় উপাখ্যান প্রথম লেখেন মুসলিম কবিগণ। তো রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি তিনিই হবেন যিনি প্রাচীনতম মুসলিম কবি বা প্রাচীনতম বাঙালি মুসলিম কবি। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে উত্তরটি হচ্ছে শাহ মুহাম্মদ সগীর। তাহলে শাহ মুহাম্মদ সগীর প্রাচীনতম বাঙালি মুসলিম কবি এবং রোমান্টিক প্রণয় উপাখ্যান ধারার প্রথম কবি। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান কোনটি? অথবা মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? অথবা শাহ মুহাম্মদ সগীর রচিত গ্রন্থ কোনটি? তিনটি প্রশ্নকে যদি আবার পর্যালোচনা করি তাহলে বোঝা যাবে যে বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান কোনটি। আবারও বলছি, বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান কোনটি? অথবা মুসলিম কবি রচিত বাংলা সাহিত্যের প্রথম বাংলা কাব্য কোনটি? অথবা প্রাচীনতম বাংলা কাব্য কোনটি? আর প্রশ্নটি যদি সহজ করে আসে যে শাহ মুহাম্মদ সগীর রচিত গ্রন্থ কোনটি, তাহলে তো বোঝাই গেল। প্রথম দুটি অপশন বা প্রথম দুটি প্রশ্ন বুঝতে একটু অসুবিধা হয় যে প্রাচীনতম বাংলা কাব্য কোনটি মুসলিম লেখক দ্বারা রচিত।
অথবা মুসলিম কবি দ্বারা রচিত প্রাচীনতম বাংলা কাব্য কোনটি, অথবা প্রথম প্রণয় উপাখ্যান কোনটি? আমি আবারও বলছি যে মুসলিম লেখকরা মধ্যযুগেই লেখা শুরু করেন এবং তার আগে বাংলায় প্রণয় উপাখ্যান ছিল না। এরপরে বাংলায় প্রণয় উপাখ্যান এসেছে, সেটা আমরা বৈষ্ণব পদাবলিতে পড়বো, রাধাকৃষ্ণের প্রেমলীলা, কিন্তু এর আগ পর্যন্ত ছিল না। তাহলে প্রাচীনতম মুসলিম কবি দ্বারা রচিত প্রথম বাংলা কাব্য অথবা বাংলা সাহিত্যের প্রথম প্রণয় উপাখ্যান কোনটি, অথবা শাহ মোহাম্মদ শফীর রচিত গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা একটি বিখ্যাত প্রণয় কাব্য এবং এই নামটি আপনাদের অত্যন্ত সুপরিচিত, কাজে এখানে বিশেষভাবে বলবার কিছু নাই। ইউসুফ জুলেখা হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম প্রণয় কাব্য, অথবা প্রণয় উপাখ্যান ধারার প্রথম কাব্য, অথবা মুসলিম কবি রচিত প্রথম বাংলা কাব্য। তাহলে উত্তরটি হচ্ছে ইউসুফ জুলেখা। আর যদি প্রশ্নটি খুব সহজ করে আসে যে শাহ মোহাম্মদ শফীর রচিত গ্রন্থ কোনটি, ইউসুফ জুলেখা। পরবর্তী প্রশ্ন, এটিও আগের প্রশ্নের সাথেই সংশ্লিষ্ট। ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থের রচয়িতা কে, অথবা ইউসুফ জুলেখা প্রণয় কাব্য কে রচনা করেন, অথবা ইউসুফ জুলেখা প্রণয় কাব্য কে অনুবাদ করেন? বন্ধুরা, আমরা আগেই বলেছি এবং আমরা আগেই জেনেছি যে মধ্যযুগের যে অনুবাদ সাহিত্য ফার্সি থেকে অনুবাদ হয়েছে, হিন্দি থেকে অনুবাদ হয়েছে, সংস্কৃত থেকে অনুবাদ হয়েছে। মুসলমান কবিগণ যে অনুবাদ করেছেন তা ফার্সি থেকে করেছেন, হিন্দি থেকে করেছেন। তো ইউসুফ জুলেখা এটিও একটি অনুবাদ কাব্য এবং আমরা মধ্যযুগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং অধিক সংখ্যকবার এসেছে যে মধ্যযুগে অনুবাদ সাহিত্য রচিত হয়। প্রশ্নটি এভাবে ছিল যে অনুবাদ সাহিত্য রচনা হয় কোন যুগে, অথবা অনুবাদ সাহিত্যের সূচনা হয় কোন যুগে। কাজেই অনুবাদ সাহিত্যের বিষয়টি মধ্যযুগের সঙ্গে সংশ্লিষ্ট এবং এই সময়কাল স্বাধীন সুলতানি আমল ছিল এবং এই সময়ে পাঠান সুলতানগণ শাহ উপাধি ধারণ করে বাংলায় স্বাধীন সুলতানি আমলের প্রতিষ্ঠা করেন এবং এর মধ্যে সবচেয়ে বিখ্যাত শাসক হচ্ছেন আলাউদ্দিন হোসেন শাহ এবং মধ্যযুগের বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় তিনি অসাধারণ ভূমিকা রেখেছেন। তো বিষয়গুলোকে যদি আমরা একসঙ্গে সংশ্লিষ্ট করি, একসঙ্গে ধারাবাহিকভাবে যুক্ত করি, তাহলে বিষয়গুলো মনে রাখা সহজ হয়। বিচ্ছিন্নভাবে পড়লে বিষয়টি ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এবং পরীক্ষার হলে বিভ্রান্ত হবার সুযোগটা অনেক বেশি বেড়ে যায়। পরবর্তী প্রশ্ন, ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? আশা করি বন্ধুরা এই উত্তরটি আপনারা এখন জানেন যে ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা। এটি একটি রোমান্টিক প্রণয় কাব্য, অথবা এটি একটি রোমান্টিক প্রণয় উপাখ্যান। যেভাবে অপশন থাকুক, দুটি অপশন একসঙ্গে কখনোই থাকে না, হয় থাকবে রোমান্টিক প্রণয় উপাখ্যান অথবা থাকবে রোমান্টিক প্রণয় কাব্য। তাহলে শাহ মোহাম্মদ শফীর মধ্যযুগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন লেখক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহিত্যিক, এবং তাকে নিয়ে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অধিক সংখ্যকবার এসেছে। তাহলে আমরা যদি আবার পুনরাবৃত্তি করি যে মধ্যযুগের প্রাচীনতম মুসলিম কবিকে, বা বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবিকে, প্রাচীনতম বাঙালি মুসলিম কবিকে, বা প্রথম মুসলিম কবিকে, বা মুসলিম কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে বা সর্বপ্রথম কে, উনি হচ্ছেন শাহ মোহাম্মদ শফীর এবং তিনি একটি বিখ্যাত কাব্য লিখেছেন, অনুবাদ করেছেন ফার্সি থেকে এবং কাব্যটি হচ্ছে ইউসুফ জুলেখা। তাহলে রোমান্টিক প্রণয় উপাখ্যান উনি অনুবাদ করেছেন, কাব্যটির নাম ইউসুফ জুলেখা এবং এটি একটি প্রণয় কাব্য এবং মধ্যযুগের প্রথম প্রণয় কাব্য বলা যাবে, অথবা বাংলা সাহিত্যের প্রথম প্রণয় কাব্য। পরবর্তী প্রশ্ন, দৌলত উজির বাহারাম খানের কাব্যগ্রন্থের নাম কি? দৌলত উজির বাহারাম খানের কাব্যগ্রন্থের নাম হচ্ছে লাইলি মজনু। লাইলি মজনু নামটি আপনাদের কাছে অত্যন্ত পরিচিত, অত্যন্ত জনপ্রিয় একটি কাব্য এবং এটি প্রত্যেকেরই জানা। দৌলত উজির বাহারাম খানের কাব্যগ্রন্থের নাম হচ্ছে লাইলি মজনু। পরবর্তী প্রশ্ন, লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের?
লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? এর উত্তর হচ্ছে এটি একটি আরবীয় লোকগাথা। এটি একটি আরবীয় লোকগাথা। পরবর্তী প্রশ্ন, লাইলি মজনু কাব্যের অনুবাদক কে? আবারও যদি বলি যে মধ্যযুগ পুরোটাই অনুবাদ সাহিত্য নির্ভর, হ্যাঁ কিছু মৌলিক গ্রন্থ আছে, সেটা বৈষ্ণব পদাবলীতে আমরা পাবো। এই জায়গায় যেখানে হচ্ছে অনুবাদ সাহিত্য নির্ভর এবং মুসলিম লেখকরা ফার্সি এবং হিন্দি থেকে অনুবাদ করেছেন এবং সেগুলো যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল সেই সময় এবং এখন অবধি। তো লাইলি মজনু কাব্যের অনুবাদক কে, অথবা লাইলি মজনু প্রণয় কাব্য রচনা করেন কে, অথবা লাইলি মজনু প্রণয় কাব্য কে লেখেন? এর উত্তর হচ্ছে দৌলত উজির বাহরাম খাঁ। পরবর্তী প্রশ্ন, গুল ই বকাউলি কাব্যগ্রন্থের লেখক কে? গুল ই বকাউলি কাব্যগ্রন্থের লেখক কে? এর উত্তর হচ্ছে মুহাম্মদ মুকিম। গুল ই বকাউলি কাব্যগ্রন্থের লেখক হচ্ছে মুহাম্মদ মুকিম। পরবর্তী প্রশ্ন, বন্ধুরা এখানে একটি বিষয় উল্লেখযোগ্য, আমরা পড়ছি সুলতানি আমল, এখানে মুঘল আমলের তিনটি প্রশ্ন আমি সংযুক্ত করেছি। এ কারণে করেছি যে মুসলিম সাহিত্য অনুবাদ নির্ভর এবং মধ্যযুগে মুসলিম লেখকগণ ফার্সি এবং হিন্দি থেকে অনুবাদ করেছেন, সেই গ্রন্থগুলোর কথা আমরা পড়লাম। পরবর্তীতে আমরা আরাকান রাজসভা নিয়ে পড়ব এবং এর পরে বৈষ্ণব পদাবলী পড়ব, মঙ্গল কাব্য পড়ব, মার্সিয়া সাহিত্য পড়ব, পুঁথি এবং পুঁথি সাহিত্য পড়ব। তো সেই জায়গায় এই তিনটি প্রশ্ন হয়তো বলা সম্ভব হবে না বা সুযোগ হবে না, এই জন্য এই তিনটি প্রশ্ন আমি সুলতানি যুগের সঙ্গেই যুক্ত করেছি, যেহেতু ওই প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা এবং এই তিনটি প্রশ্নের ওই প্রশ্নগুলির সঙ্গে ধারাবাহিকতা বা সম্পৃক্ততা কম, তো সেই কারণে আমি এটি তিনটি প্রশ্ন সুলতানি যুগের সঙ্গেই যুক্ত করে দিলাম, যদিও প্রশ্ন তিনটি মুঘল যুগের সঙ্গে সম্পৃক্ত। আর এই প্রশ্ন তিনটি অধিক সংখ্যকবার এসেছে, সেই জন্য আপনাদের জানাটাও জরুরি। প্রথম প্রশ্ন, ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা কি ছিল? ভারতবর্ষে মুসলিম শাসন আমলে রাজভাষা কি ছিল? এর উত্তর হচ্ছে ফার্সি। কারণটি ব্যাখ্যা করি, মুসলিম শাসকদের মাতৃভাষা ছিল ফার্সি এবং তারা যেহেতু মাতৃভাষা ফার্সি, কাজেই তারা এই ভাষাতেই তাদের রাজকার্য পরিচালনা করতেন। আর মুসলিম শাসন আমলে ভারতবর্ষে এই কারণেই ফার্সি রাজভাষা ছিল। পরবর্তী প্রশ্ন, বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে কোন গ্রন্থে উল্লেখ আছে? এর উত্তর হচ্ছে আইনি আকবরী। এই বইটির নাম আপনারা অনেকবার শুনেছেন, অত্যন্ত সুপরিচিত এবং বিখ্যাত একটি গ্রন্থ, আমরা প্রত্যেকে এই গ্রন্থটির নাম জানি। আইনি আকবরী গ্রন্থে বাংলা নামের উৎপত্তি সম্বন্ধে উল্লেখ আছে। পরবর্তী প্রশ্ন, আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেন, অথবা আইনি আকবরী গ্রন্থটি কে লেখেন? এর উত্তর হচ্ছে আবুল ফজল। তো বন্ধুরা আমরা সুলতানি যুগের একটি অংশ শেষ করলাম। আমি যেরকমটি বলেছিলাম যে সুলতানি যুগটা যথেষ্ট বড় এবং মুঘল যুগটা আরো বড়, তো ধারাবাহিকভাবে আমরা ধীরে ধীরে এটা পড়ব। তো আজকের মতো এই অংশটি শেষ হলো। আমি আবারও বলেছি যে একটু ধৈর্য ধরেই পড়তে হবে, কারণ বিসিএস এমন একটি পরীক্ষা যে এখানে ধৈর্য হারা হলে আপনি হয়তো কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন, কাজে আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা কথা, যে সফলতার তো আসলে কোনো শর্টকাট ওয়ে হয় না, এখানে ধৈর্য ধরে ধীরে ধীরে আগাতে হবে এবং ধারাবাহিকভাবে একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে হবে। অন্যথায় পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল পেতে ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। তো সেক্ষেত্রে ধৈর্য ধরে ধীরে ধীরে আপনি যদি একবার একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করতে পারেন, তাহলে আপনি
নির্ভয়ে যে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এবং যে কোনো চাকরি আপনি খুব সহজেই পেয়ে যেতে পারবেন যদি প্রস্তুতিটা ভালো থাকে ইনশাআল্লাহ। এভাবে ধারাবাহিকভাবে যদি ধীরে ধীরে সবগুলো জিনিস আপনি ভালোভাবে বোঝেন বা ভালোভাবে আয়ত্ত করে নেন, আশা করি আপনাদের ভালো একটি চাকরি পেতে অথবা আপনাদের কাঙ্ক্ষিত যে চাকরি বিসিএস চাকরি এটি পেতে খুব একটা অসুবিধা হবে না, ইনশাআল্লাহ আপনারা সহজেই পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আলোচনা শেষ করছি। আবারও আপনাদের সুস্থতা কামনা করছি, আপনাদের নিরাপত্তা কামনা করছি, আপনাদের সফলতা কামনা করছি, দোয়া করছি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অবশ্যই এই সময় ঘরে থাকুন এবং আপনাদের কাঙ্ক্ষিত ফলাফল আপনারা পান, এই দোয়া করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। আর যদি মনে করেন যে হ্যাঁ, এই লেকচারগুলো আপনাদের প্রস্তুতিতে সহায়ক ভূমিকা পালন করবে, যদি আপনাদের সেরকমটি মনে হয়ে থাকে, তবে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে প্রেস করে দেবেন। ভালো থাকবেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, নিরাপদ থাকুন এবং ঘরে থাকুন। আসসালামু আলাইকুম।